আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভুল এদের উপরে আস্থা পড়ে গেছে। যে রাজাকারকে আমরা সংসদে দেখতে পাচ্ছি, আমরা কোনো রাজাকার বাংলাদেশে চাই না। জামাত ইসলাম এত দুর্বল দল মনে করেন? জামাত ইসলাম যদি এই মুহূর্তে 12 তারিখের পরে যে কোনো দিন একদিন ঘোষণা দেয় জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা সংসদে যাব না, ঢাকা শহরে 20 লক্ষ লোক হাজির করার সক্ষমতা তাদের আছে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সাথে তারা বেইমানি করেছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধা করছে। এতই যদি তোমাদের দরদ হয় তোমরা প্রথমে কেন সই করলে না ভাই? যেই জুলাই সনদ বিএনপি সই স্বৈরাচারের ভূমিকায় এবার বিরোধী দল। হ্যাঁ দর্শক, এই কথাটা কিন্তু সরাসরি তারেক রহমান বলছে। যেই তারেক রহমানকে মানুষ বলতেছে তিনি নাকি মৌনতা অবলম্বন করতেছেন, তিনি নাকি সংসদে কোনো কথা বলতেছে না। কিন্তু পহেলা বৈশাখের আজকের প্রথম দিনে তিনি এমন কিছু কথা বলেছে, এমন কিছু ডেলিভারি তিনি এবার দিয়েছেন। এবার কিন্তু বিরোধী দলের মানে যারা নেতা আছে তারা কিন্তু এবার সত্যি সত্যি একটা বিভাগে পড়ে যাচ্ছেন। দর্শক, মানে শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেক কয়েকটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। মানে অনেকেই হয়তো ভাবতেছেন আমি সরকার দলের পক্ষ নিচ্ছি, কিন্তু সেরকমটা না। তারেক রহমান যে কথাগুলো বলেছে এই কথাগুলোর কিন্তু অনেক ভ্যালু আছে। তো দর্শক, কোনো কথা বাড়াচ্ছি না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। সরাসরি তারেক রহমান আজকের এই পয়লা বৈশাখের দিনে কি কি বললো সেটা কিন্তু শুনতে পারবেন। এবং অনেকেই এখন বলতেছে যদি বিরোধী দল মানে একটা বয়কট ডেকে দেয় তাহলে মানে ঢাকা শহর পুরো গ্যাঞ্জাম হবে, আবার জুড়ে হবে। এই সবকিছু নিয়ে কিন্তু বিস্তারিত একটা ধারণা পাবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। কোনো কথাই আমি বলতেছি না, শুধুমাত্র আপনাদেরকে ডকুমেন্ট দেখাচ্ছি যে এই বিষয়গুলো আজকে সারাদিনে ঘটে গেছে সেগুলোই দেখাচ্ছি। শুধুমাত্র আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। শুধুমাত্র থাম্বনেল আর ইন্ট্রো দেখে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখছি। এই যে স্ক্রিনের সাইডে এখন প্লে হবে, চলেন ধারাবাহিক ভাবে আগে ভিডিও গুলো দেখে নিই। আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভুল এদের উপরে আস্থা পড়ে গেছে। ভালোই মাস প্রথম সংসদ শুরু হলো, ভালো কথা। আনন্দ ভাই, আপনারা দেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে দেশ পরিচালনার জন্য, তাই তো? বিএনপি সরকার গঠন করেছে না? এখন যাদেরকে মানুষ ভোট দেয়নি তারা তো বিরোধী দলে বসবে, তাই তো নিয়ম, সংসদের নিয়ম তো তাই। যাদেরকে মানুষ বেশি ভোট দেয়নি, অল্প ভোট দিয়েছে তারা তো বিরোধী দলে বসবে। এখন এই বিরোধী দলে যারা বসলো, বসার সাথে সাথে আমরা দেখলাম ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? এটা মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দেয়, একদম সংসদে বসলো, মনে আছে? একদম পত্রিকার কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভুল এদের উপরে আস্থা পড়ে গেছে, এদের উপরে আস্থা পড়ে গেছে। আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি দেশের জন্য, আপনারা তো নিজের এই যে হাজার হাজার লোক এখানে বসে আপনার প্রত্যেকটা মানুষ হাত তুলে বললেন যে বিএনপি সরকার এই কাজগুলো সঠিকভাবে করতে বললে কার সুবিধা হবে? জনগণের উপকার হবে। এই কাজগুলোকে বাধাগ্রস্ত করার জন্য তারা কি শুরু করলো? বিভিন্ন রকম তারা কায়দা শুরু করলো। তারা বলে সব পাশ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। দেখুন, এই যে ইন্টারিয়াম গভর্নমেন্ট যে ছিল, সরকার ছিল, তারা কি করলো? তারা একটি সংস্কার কমিশন গঠন করলো। কিন্তু বাংলাদেশের সংস্কারের প্রস্তাব সবচেয়ে প্রথম কে দিয়েছিল বলেন তো? 2016 সালে এই যে সংস্কার কমিশন যে ডক্টর ইউনূসের গঠন করেছিল, যখন তারপরে যে বিএনপি সহ বিভিন্ন দলকে যে আপনারা আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে যা আলাপ করেছে, যত সংস্কারের বিষয় আলাপ হয়েছে তার 80 to 85% সংস্কার প্রস্তাব বিএনপি সবচেয়ে প্রথমে দিয়েছিল। এবং কার নেতৃত্বে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2016 সালে এই সকল প্রস্তাব বিএনপি দিয়েছিল। তারপরে শুধু তাই নয়, 2023 সালে বিএনপি আবার সেই সময় আন্দোলন চলছে, আন্দোলনে বিএনপির সাথে যেই দলগুলো ছিল সেই সকল দলকে সাথে নিয়ে বিএনপি 31 দফা দিয়েছে। 31 দফা মনে আছে না আপনাদের? 31 দফা দিয়েছে। আমাদেরকে যখন ওই সেই সংস্কার কমিশনের দাওয়াত দেওয়া হলো, তাই আমরা যা করব আমরা জনগণের সামনে একদম জোর গলায় বলেছি যে আমরা এই করব, যাতে আমরা দ্বিমত পোষণ করি। তাহলে গণতন্ত্রের নিয়মিত হচ্ছে আমার কোনো ব্যাপারে মত থাকবে, কোনো ব্যাপারে দ্বিমত থাকবে, সেটা তো সমস্যা নাই। দ্বিমত আপনার সাথে থাকতেই পারে আমার, কিন্তু দ্বিমত থাকলে আমরা সেটি আলোচনা করবো। আপনি আপনার পয়েন্ট বলবেন, আমি আমার পয়েন্ট বলবো। আপনার যদি যুক্তি থাকে আমি মেনে নেবো, আপনার যদি যুক্তি না থাকে আমি মেনে নেবো। কিন্তু আমরা সংসদে কি দেখলাম? আমরা সংসদে এখন দেখতে পাচ্ছি এই যে যাদেরকে মানুষ অল্প ভোট দিয়েছে সেই বিরুদ্ধে জোর করছে, তারা যেটি বলবে সেটি হতে হবে। জামাত ইসলাম এত দুর্বল দল মনে করেন? জামাত ইসলাম যদি এই মুহূর্তে 12 তারিখের পরে যে কোনো দিন একদিন ঘোষণা দেয় জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা সংসদে যাব না,
ঢাকা শহরে 20 লক্ষ লোক হাজির করার সক্ষমতা তাদের আছে। জুলাই সনদের সাথে বিএনপির মতো পার্থক্য নাকি বিএনপির বি টিমের মতো পার্থক্য আছে, সেটা বোঝার জন্য আমাদেরকে আরেকটু সময় লাগবে। দেখেন, জুলাইয়ের শুরুটা হয়েছিল আমাদের শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ভিতর দিয়ে, আধিপত্যবাদের প্রথম শহীদ আবরার ফাহাদ ভাই। এটা শেষ হয়েছে শহীদ উসমান হাদি ভাইয়ের মধ্য দিয়ে। আমরা আর রক্তপাত চাই না, আমরা আর রাস্তায় দাঁড়াতে চাই না। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছে যোগ্যতা নিয়ে কিভাবে আগামীর দিনগুলোতে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা আসলে 2-4 বছরের ভিতর যোগ্যতা নিয়ে রাস্তায় দাঁড়াতে চাই। আমরা আসলে রাজনীতিবিদদেরকে বুঝতে চাই, রাজনীতিটা কিছুটা বুঝতে চাই। আমরা যদি এখন বিএনপিকে এককভাবে দোষী সাব্যস্ত করি, সেই সংসদে কি শুধুমাত্র জামাত ইসলাম ওয়াকআউট করে তাদের দায় সারতে চায়? আমরা কি দেখলাম, জুলাই সনদ নিয়ে একটা আন্দোলন করবে জামাত ইসলাম, সেটা আবার শনিবারের দিন আমাদের জাতীয় মসজিদের পাশে। জামাত ইসলাম এত দুর্বল দল মনে করেন? জামাত ইসলাম যদি এই মুহূর্তে 12 তারিখের পরে যে কোনো দিন একদিন ঘোষণা দেয় জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা সংসদে যাব না, ঢাকা শহরে 20 লক্ষ লোক হাজির করার সক্ষমতা তাদের আছে। কোন রকম রক্তপাত ছাড়াই জুলাই সনদ বাস্তবায়নের সক্ষমতা জামাত ইসলামের আছে। তারা করতেছে না, এই কারণেই আমরা তাদের কারণটাও আসলে একটু বুঝতে চাই। রাজনীতিবিদদের মুখের ভাষা আর মনের ভাষাটা আমরা আরেকটু বুঝতে চাই। জুলাইয়ের আদর্শটাকে এখন পর্যন্ত ধরে রেখেছি একটা আশায় যে রাজনীতিবিদরা আমাদের জেনজিদের মনের কথাটা বুঝবে, সারা বাংলাদেশের চাওয়াটা বুঝবে। আপনি 70% জনগণকে পাশ কাটিয়ে আগামী দিনগুলোতে যে যুদ্ধাবস্থা চলতেছে এর ভিতর 70% লোককে পাশ কাটিয়ে আপনি রাষ্ট্র চালাতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। যদি এখন 2 কোটি মানুষ মনে করে আমরা 2 লিটার করে তেল জমা করে রাখবো, এই দেশে আর তেল থাকবে? আপনি যতই 70,000 লিটার তেল কিনে ফেলেন, আমাদেরকে যতই গল্প দেন, যদি 2 কোটি মানুষ মনে করে আমরা 2 লিটার করে তেল জমাবো, আর তেল থাকবে? তেল শূন্য হয়ে পড়বে না? এই জন্য বিএনপিকেও আমরা বলি যে দেশের মানুষের যে চাওয়াটা, এই চাওয়াটা আপনারা পূরণ করে ফেলেন। সমস্ত মানুষকে সাথে নিয়ে আপনারা আগামীর রাষ্ট্রগুলোকে চালান। ওই সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই আমাদেরকে ভয় না দেখাক যে আপনারা রাস্তায় দাঁড়ান না, এটা করে দেবো সেটা করে দেবো, ব্যবস্থা নিব। আর আমরাও রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে বিরক্তির কারণ, জনগণের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে চাই না। আগামী দিনগুলোতে দেশের ভালো হয়, কি করলে ভালো হয়? আপনারা তো দেশের ভালোর জন্যই আওয়ামী লীগের সাথে আপনারা বিভিন্ন সময় রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয়ে আপনারা দেশের ভালোর জন্য জেল খেটেছেন, আয়না ঘরে গিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন। এখন তো আওয়ামী লীগ নাই, আপনারাই সরকারি দলে, আপনারাই বিরোধী দলে। যেখানে ঘটনা ঘটে সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ এই সকল জনগণের জনকণ্ঠসূচি সেইগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। তাই আসুন, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারা স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। 2 দিন আগে আপনারা দেখেছেন, আমরা সমগ্র দেশের মানুষ দেখলো বাংলাদেশের 2টি জায়গায়, এক শেরপুর, 2 বগুড়ার একটি আসনে উপনির্বাচন হয়েছে। হ্যাঁ, হয়তোবা অবাঞ্ছিতভাবে 2-1টি ছোটখাটো ঘটনা ঘটেছে। আমি 2 দিন আগে নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের সকল পত্রিকাগুলো ঘাটাঘাটি করলাম। পত্রিকার কোন খবরে কিন্তু কোন জায়গায় কোন যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তেমন কোন নিউজ নাই। ছোটখাটো 1-2টা হালকা ঘটনা আছে নিউজ, কিন্তু অভিযোগ করার মতন কোন পত্রিকা নেই। বাংলাদেশের যত বড় বড় পত্রিকা আছে সবগুলো আমি কোন নিউজটা পড়লাম, দেখলাম, খোঁজ করলাম, কোথাও কোনো ঘটনা নাই। যেখানে নির্বাচন, উপনির্বাচন আছে সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা, কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটে সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। তারা পরিস্থিতি ঘোলাতে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। অজানা আপনাদের? অজানা। প্রিয় দর্শক, অনেকেই কিন্তু এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন। আমি আপনাদেরকে সত্যি প্রথমে ধন্যবাদ জানাই যে এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওগুলো দেখছেন। এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যটি করবেন। আর তারেক রহমান একজন মানে যেটাই হোক না কেন, তিনি কিন্তু অনেকদিন যাবত বাহিরে ছিলেন। তার হঠাৎ করে দেশে আসা, সরকার হওয়া, সংসদের সকল সদস্যের মন বোঝা, এই বিষয়টা কিন্তু এত সহজ না। তিনি হয়তো মানে একটু সময় নিচ্ছেন, এরকম কথাই কিন্তু অনেকেই বলতেছেন। হ্যাঁ দর্শক, এইরকমটা হতে পারে, আমারও যেটা মনে হয়। কিন্তু আপনাদের কি মনে হচ্ছে? তারেক রহমান কিন্তু এখন আস্তে আস্তে কথা বলতেছে, বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা বলতেছেন, বিভিন্ন জিনিসগুলো নিয়েই কিন্তু তিনি এখন কথা বলতেছে।
আর এই যে তিনি বৈশাখের দিনে মানে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো কিন্তু বিরোধী দলের নেতারাও কিন্তু এখন বুঝতেছে। আসলে দর্শক, এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি? এই যে ভিডিওগুলো দেখানো হলো, এই ভিডিওগুলো দেখার পর আপনাদের মন্তব্যটা জানতে চাই। করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, যদি আপনারা আমার একজন সাবস্ক্রাইবার হতে চান তাহলে কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইবার হতে না থাকেন তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।